মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। এটা মুক্তির গান। ঠিক এর পরের দুই লাইনে বলা হচ্ছে, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। গানটি বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ করে, বিপ্লবের চেতনাকে বৃদ্ধি করে দেয়। এই গানটি আমি যখনই শুনি তখনই আমার ভিতরে বিপ্লবের চেতনা কাজ করে। এই গানের যে সারমর্ম, সেটা হচ্ছে বিপ্লবীরা বিপ্লব চলমান রাখে, কখনো বিপ্লব শেষ হয় না। এখানে সেটাই বলা হয়েছে যে তারা কি ফিরবে আজ সুপ্রভাতে। তার মানে বিপ্লবীরা আগে ছিল, আবার তাদেরকে একটা প্রভাতে আমন্ত্রণ করা হচ্ছে। কেন করা হচ্ছে? খুব বিখ্যাত একটা বিপ্লব, ফরাসি বিপ্লব, যে বিপ্লবটা সংঘটিত হয়েছিল 1789 সালে। ফরাসিরা ভেবেছিল বিপ্লব হয়তোবা এখানেই শেষ হয়ে গেছে, আমাদের স্বাধীনতা অর্জন হয়ে, কিন্তু না। 1792 সালে আবার বিপ্লব করা লাগে। তারপরে আবার 1793 সালে রাজাকে হত্যা করার মাধ্যমে বিপ্লবীরাও ভেবেছিল এবার বোধহয় বিপ্লব চূড়ান্ত হলো, কিন্তু না। নেপোলিয়নের মতো একজন নেতা, যে কিনা সেনাবাহিনী থেকে আসছিল, সে ফরাসিদের প্রথমে স্বাধীনতার স্বাদ দেয়, পরে সে ক্ষমতা কক্ষিগত করে। পরে নেপোলিয়নের বিভিন্ন কারণে রাশিয়াতে পরাজয় হয়, পরে বিপ্লবীরা আবার বিপ্লব করে। 1799 সালে আবার বিপ্লব সংগঠিত হয়। এরপর ফরাসি বিপ্লবীরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে। প্রায় দীর্ঘ 100 বছরের সংগ্রামের পর ফরাসিরা বিপ্লবের চূড়ান্ত স্বাদ লাভ করেছে। এই কথাটা এজন্য বললাম যে আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি। আমাদের বিপ্লব চুরির দ্বার প্রান্তে। আমাদের বিপ্লব শুরু হয়েছিল অনেক আগে, যেটা বুঝতে হলে আমাদেরকে 47-এর দেশভাগের কাছে পৌঁছাইতে হবে। 47-এ যখন দেশভাগ হয় তখন বাংলাদেশিরা ভেবেছিল আমরা হয়তো পাকিস্তানিদের সাথে খুবই ভালোই থাকবো, কিন্তু দেশভাগের পরপরই দেখা গেল পাকিস্তানিদের দ্বৈত নীতির কারণে বাংলাদেশের বাঙালিরা নিপীড়নের শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, বাক স্বাধীনতা হারাচ্ছে, এমনকি স্বাধীনতা খর্ব করা হচ্ছে। ভিতরে ভিতরে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হয় পাকিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে ভারত মনে মনে ভাবতে থাকে পাকিস্তানকে কিভাবে দুই টুকরো করা যায়। 52 সালে যখন ভাষা আন্দোলন হয়, বিপ্লবের সূচনা মূলত তখনই শুরু হয়। 52-র ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশিরা বিপ্লবের সূচনা করে। 69-এ গণ অভ্যুত্থান হয়। 71-এ হানাদার বাহিনীর উপর বাংলার স্বাধীনতাকামী জনতা হামলে পড়ে। তখন ভারত আমাদেরকে অস্ত্র, খাদ্য, বস্ত্র এবং ট্রেনিং দিয়ে সাহায্য করেছিল। আমরা ভেবেছিলাম ভারত আমাদের বন্ধু, সেটাই তো হওয়ার কথা ছিল, এবং সেটার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ, তারা আমাদেরকে হেল্প করে। বাংলাদেশের জনগণ, মুক্তিকামী জনগণ যখন যুদ্ধের শেষ প্রান্তে জয়লাভ হয়ে যাবে এমন একটা অবস্থায় সারা বিশ্ববাসী বুঝতে পারতেছে বাংলাদেশের জনগণ যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছায়ছে এবং বিজয় তাদের সন্নিকটে। ঠিক ওই মুহূর্তে ভারত তাদের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করালো। বাংলাদেশের সেনাবাহিনী বুঝতেই পারেনি যে ভারত তাদের আগ্রাসী মনোভাব নিয়ে বা আগ্রাসন চালানোর জন্যই মূলত বাংলাদেশে প্রবেশ করেছে। কারণ তখন তো আমাদের বিজয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। কি কারণে তখন ভারত বাংলাদেশের ভিতরে ঢুকবে? তখন আমরা ভেবেছিলাম ভারত হয়তোবা চূড়ান্তভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। এমনকি অনেক ভারতীয় জন এই যুদ্ধে নিহত হয়েছে। পরে ভারতীয় সেনাবাহিনীর কুটচালে বাংলাদেশের বীর সেনাদেরকে কোণঠাসা করা হয়। তাদেরকে একপাশে রেখে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীকে তাদের আন্ডারে সারেন্ডার করতে বাধ্য করে, যেটা কিনা বাংলাদেশের সেনাবাহিনীর আন্ডারেও করা যেত। কিন্তু ভারত এখানে কুটচালের মাধ্যমে এই কাজটি করে, আর এর মাধ্যমেই শুরু হয় বিপ্লবের চুরির সূচনা।
আমরা যে 71 সালে বিপ্লব করেছিলাম, সে বিপ্লবের চুরির সূচনা হয় মূলত এই ভারতীয় বাহিনী যখন পাকিস্তানি বাহিনীকে তাদের আন্ডারে সারেন্ডার করাইলো, তখনই মূলত আমাদের বিপ্লবের চুরির সূচনা হয়। পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন ভারতীয় সেনাবাহিনী স্থায়ীভাবে আমাদের দেশে ঘাঁটি গেড়ে বসে থাকে। তখন বৈশ্বিক চাপে, বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের চাপে শেখ মুজিবুর রহমান তাদেরকে আমাদের দেশ ত্যাগ করার জন্য অনুরোধ জানায় এবং ভারতীয় সেনাবাহিনী তখন বাংলাদেশ ত্যাগ করে। কিন্তু তারা তাদের ষড়যন্ত্রের যে জাল, সে জাল সারা বাংলাদেশে বিছায় রেখে গেছে। যুগে যুগে প্রত্যেক জাতির ভিতরে কিছু দাস থাকে, পাচাটা থাকে, যারা দেশের ভূখণ্ড জাতিকে বিক্রি করে দেয়। শেখ মুজিবুর রহমান যখন সরকার গঠন করলো, তার পরপরই গঠন করা হলো রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী জাসদের নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যা করেছে, গুম খুম করেছে। এমনকি জাসদের কোনো নেতা নির্বাচনের জন্য নমিনেশন পত্র পর্যন্ত নির্বাচন কমিশনে জমা দিতে পারেনি, তাদেরকে তার আগেই গুম করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম গুম খুনের সাক্ষী। পরবর্তীতে 1975 সালে যখন পরিবর্তন হয়, তখন বাংলাদেশে আবির্ভাব হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের বিপ্লব যে চুরি হয়ে গেছে বা চুরি হয়ে যাচ্ছে, এটা উনি বুঝতে পেরেছিলেন এবং তাৎক্ষণিক উনি এই মর্মে অনেক পদক্ষেপ গ্রহণ করেন। তার ভিতরে প্রথম ভারত বিরোধী বা ভারতের আগ্রাসনের বিরোধী মনোভাব পরিলক্ষিত হয়, যেটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে গ্রহণ করেছিল এবং এই কারণেই মূলত বাংলাদেশের জনগণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এত ভালোবাসে। তিনি স্বৈরশাসক হওয়ার সত্ত্বেও তার জনপ্রিয়তা ছিল তুমুল, কারণ তিনি বাংলাদেশের জনগণকে বোঝাতে সক্ষম হয় যে এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। পরবর্তীতে পট পরিবর্তন হয়, এরশাদ ক্ষমতায় আসে। এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে এরশাদকে পতন করা হয়। সেখানে 3 দলের একটা রূপরেখা তৈরি হয় এবং কিছু সংস্কারের প্রস্তাবও আনা হয়। পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন তারা একটি সংস্কারও বাস্তবায়ন করে দেয়, যার ফলশ্রুতিতে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন বিভিন্ন কারণ বা বিভিন্ন ছলছুতায় তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে ফেলে, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ লগি বৈঠার মতো আন্দোলনের ঘোষণা দেয় এবং তারা সারা বাংলাদেশে লগি বৈঠা নিয়ে তাণ্ডব চালায়। এমনকি মৃত লাশের উপরে আমরা নৃত্য করতে দেখেছি, যেটা কোনোভাবেই কাম্য নয়। পরবর্তীতে 1-11 সরকার আসে, যেটা কিনা ছিল ভারতের মদতপুষ্ট। আমরা আবার সেই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটাকে নষ্ট হতে দেখি। ভারতের চরম আগ্রাসন আমাদের পরে বিস্তার করে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তারা 16 বছর আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করে বাংলাদেশের উপরে আগ্রাসন চালিয়েছে বিভিন্নভাবে। বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ ছিল না। গুম খুন, আয়নাঘরের মতো দৃশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই মারাত্মক আকার ধারণ করেছে। এই 16 বছর যে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, এর ভিতরে যে বাংলাদেশের মানুষ যে অসন্তুষ্ট ছিল, তার প্রমাণ হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান বা বিপ্লব। মানুষ ভিতরে ভিতরে খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি এবং জামাতের পরে অকথ্য নির্যাতন, হামলা মামলা, জেল জুলুম বিভিন্নভাবে নির্বিচারে চালাতে থাকে, এমনকি হত্যাকাণ্ড চালাতে। মোদীকে যখন মুজিব শতবর্ষ উদযাপনের জন্য আমন্ত্রণ করা হয়, তখন বাংলাদেশের মানুষ সেটা ভালোভাবে নেয়। সেখানেও আমরা দেখেছি যে সরকার কর্তৃক কিভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। এই সকল কার্যক্রমের বিপক্ষে বাংলাদেশের জনগণ একদিকে চলে যায়, দল মত নির্বিশেষে। জুলাই মাসে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় বা সূত্রপাত হয়, সেই কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে সাথে নিয়ে এক দফার আন্দোলনে রূপ নেয় এবং পতন হয়। ভেবেছিলাম হয়তোবা এইবারই বিপ্লব শেষ হলো, আমাদের স্বাধীনতা হয়তোবা আমরা আঁকড়ে ধরতে পারলাম, কিন্তু না,
আমরা আবার দেখতেছি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লবের যে চেতনা বা স্পিরিট, সেটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক গোষ্ঠী এখন বিপ্লবীদের কথা বলে না। আহত যে বিপ্লবীরা আছে তাদের খোঁজ খবর নেয় না, তাদের পুনর্বাসনের কোনো কথা বলে না। এমনকি জুলাইয়ে যে একটা গণঅভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, এই 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 জন্য যে একটা প্রোক্লামেশন দরকার বা জুলাই সনদ দরকার, এই মর্মেও কোনো দল কোনো কথা বলতেছে না, যদিও বলে খুব সামান্য গা ছাড়া। আচ্ছা, আপনারাই বলুন, যে বিপ্লব সংগঠিত হয়েছে, যেখানে 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছে, সেই বিপ্লবের কি একটা সনদ থাকা উচিত না? আজ বিপ্লবীরা সেই সনদ আদায় করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে যুদ্ধ করতেছে অনেক। আজ 10 মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত আমরা জুলাই প্রোক্লামেশনের কোনো এজেন্ডা দেখতে পাচ্ছি। বারবার বলা হয় হ্যাঁ, জুলাই ঘোষণাপত্র খুব শীঘ্রই বা জাতির সামনে পেশ, কিন্তু একটা অদৃশ্য শক্তি এই জুলাই প্রোক্লামেশন যাতে না হয় সেই মর্মে বারবার বাধাগ্রস্ত। চলুন আমরা একটু দেখি আসলে কাদের স্বার্থে এই জুলাই প্রোক্লামেশন বা জুলাই সনদের বিরোধিতা করতেছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। যদি জুলাই প্রোক্লামেশন তৈরি করা হয় তাহলে সেখানে কি লেখা হবে? সেখানে লেখা হবে 16 বছর আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি তার পেছনের মূল ইন্ধনদাতা ছিল ভারত। ভারত তাদের আগ্রাসন বাংলাদেশের উপরে বিস্তার করেছিল, সেই আগ্রাসনকে আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। আর সেই ভেঙে গুড়িয়ে দেওয়ার নামটাই জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান। ভারতের মূল প্রবলেমটা এখানে। যদি জুলাই সনদ আমাদের সংবিধানে ঠাঁই পায় তাহলে ভারত হবে বাংলাদেশের জন্য একটা বিরোধী শক্তি, যেটাকে আমরা এতদিন বন্ধু শক্তি বা সপক্ষের শক্তি বলে আসছি। ভারত এটা কোনোভাবেই চায় না যে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাইয়ের যে বিপ্লব হয়েছে এটার একটা রেজুলেশন হোক। ঠিক কিছু রাজনৈতিক গোষ্ঠীর কিছু নেতৃবৃন্দ এই জুলাই প্রোক্লামেশনের বিরুদ্ধে কথা বলে। তাদের মুখ থেকে এমনও শোনা যাচ্ছে যে জুলাইয়ের আবার কিসের সনদ, এটার কি দরকার, কেন করতে হবে? কেন করতে হবে? কারণ ভারত যে আমাদের উপরে আগ্রাসন চালিয়েছিল তার প্রমাণ এই জুলাই সনদে থাকবে, এটার কারণে করতে হবে। আপনারা কি ভয় পাচ্ছেন যে ভারতের ইন্ধন ছাড়া আপনারা ক্ষমতায় আসতে পারবেন না, এই জন্যই কি আপনারা বিরোধিতা করতেছেন? এমনকি ভারত যে জুলাইয়ের যে সৈনিকরা ছিল তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করতেছে, তাদেরকে হেনস্থা করতেছে কথার মাধ্যমে। ভারতীয় মিডিয়াগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা জঙ্গি, তারা হিজবুল্লাহ সদস্য, তারা হিজবুত তাহিদের সদস্য, এই মর্মে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরা একই কথা বলতেছে। এমনকি কিছু সিনিয়র সাংবাদিক, নামটা বলেই দিই, মাসুদ কামাল, সে তো আগাগোড়াই জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীদের বা এই সৈনিকদেরকে বিরোধিতা করে, তাদেরকে পচানোর চেষ্টা করে, হেয় করার চেষ্টা করে। জানি না তার উদ্দেশ্যটা আসলে সে কার দালালি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেছিল তখন আমরা বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছিলাম যে আজ আমরা একটা ভালো নেতা পেয়েছি, যে জিয়াউর রহমানের মতো ভূমিকা পালন করে বাংলাদেশকে আবার স্বাধীনতার চরম শিখরে নিয়ে যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? কারণ আজ 10 মাস পেরিয়ে গেলেও জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেনি। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ দায়িত্বে জুলাই প্রোক্লামেশন বা সনদ তৈরি করে রাজনৈতিক ব্যক্তিদের সামনে পেশ করত, তাহলে রাজনৈতিক ব্যক্তিদের সাহসী হতো না এটাকে অবাধ্য বা অমান্য করা, তারা এটাতে রাজি হতে বাধ্য হতো, কিন্তু উনি সেটা করেনি। যাই হোক, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান এটা চুরির দ্বার প্রান্তে। আমরা বাংলাদেশের যে জনগণ আছি, মুক্তিকামী জনগণ, আমাদেরকে সজাগ থাকতে হবে যেন এই জুলাইয়ের যে অর্জন এটা যেন কোনোভাবেই বৃথা না যায়। খুব শীঘ্রই একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে কোন দল জিতলো কোন দল হারলো এটা আমাদের দেখার মুখ্য বিষয় নয়। এমনকি এনসিপি যারা জুলাইয়ের সৈনিক ছিল তারাও একটা রাজনৈতিক দল গঠন করেছে, তারা কি করলো না করলো এটাও আমাদের দেখার বিষয়। আমাদের দেখার বিষয় আমাদের যে জুলাইয়ের যে অর্জন এটা যেন বৃথা না যায়। এর জন্য সাধারণ জনগণ এবং জুলাইয়ের যে সৈনিকরা এখনো মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে সজাগ থাকতে হবে। কেন সজাগ থাকতে হবে? কারণ ভারতের যে আগ্রাসন, সে আগ্রাসনের একটা গাছ ছিল বাংলাদেশের উপরে, সে গাছের মাথাটা আমরা কর্তন করেছি, কিন্তু তার শিকড় বাংলার জমিনে বিস্তৃত হয়ে রয়েছে। তারা বিভিন্ন সময় উকি দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো দেখলেই আমরা বুঝতে পারবো, বিভিন্ন সাংবাদিকদের কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবো। কিছু রাজনৈতিক
সবাই না, কিছু রাজনৈতিক কর্মীদের কর্মকাণ্ড দেখলেই আমরা বুঝতে পারবো যে ভারতের আগ্রাসনের যে জাল, যে শিকড় বাংলাদেশের গভীরে বিস্তার করে রেখেছে, তার প্রমাণ এরা। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই শিকড় যতক্ষণ পর্যন্ত আমরা উপড়ে না ফেলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সমালোচনা করতে হবে, সে যেই হোক। আমলিগ, বিএনপি, জামাত, এনসিপি ডাজেন্ট ম্যাটার। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যে কোনো কিছু এরা করতে পারে জনগণের স্বার্থের বিরুদ্ধে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যেন কোনোভাবেই এই জুলাইয়ের গণঅভ্যুত্থান বা জুলাইয়ের যে অর্জন, এটা বৃথা না যায়। এবারের বিপ্লব হবে নীরব বিপ্লব।